হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 2। আমি তোমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী যে পোয়েট্রিগুলো আছে তার মধ্যে মাই লাস্ট ডাচেস সিলেবাসের মধ্যে আছে, সেটা আমি বঙ্গানুবাদ করব। তো মাই লাস্ট ডাচেস সম্বন্ধে বলতে গেলে এই বিষয়বস্তুটা একটুখানি বলে নিই, তাহলে তোমাদের যখন পড়াবো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকাস এডু সেন্টার। ফোকাস এডু সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করছো। আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবে এবং বুঝতে পারবে সমস্ত কিছু। তো এই যে পোয়েট্রিটা পড়বো, রবার্ট ব্রাউনিং এর লেখা, যিনি 1812 সালে জন্মেছিলেন, 1889 সালে মারা গিয়েছিলেন। এই রবার্ট ব্রাউনিং একজন বিখ্যাত কবি ছিলেন। তো এই কবিতার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একজন ডিউক, ফেরারার ডিউক মানে রাজা, এটা হচ্ছে ইটালির ফ্রান্স যে আছে, ফ্রান্সের একজন রাজা বা রাজার সম্পদ মানে অভিজাত সম্প্রদায় বা সর্দার টাইপের বলতে পারো। ডিউক মানে অ্যাকচুয়ালি ঠিক রাজা নয়, মানে সর্দার বা অভিজাত সম্প্রদায়ের একজন লোক। যাই হোক, তোমরা রাজাও বলতে পারো। তোমরা ইটালির ফ্রান্সের সেই ছিল সর্বময় কর্তা। তো সে তার স্ত্রীর সম্বন্ধে কিছু কথা একজন এমিসারিকে মানে দূতকে, সে একটা জমিদারের দূত এসেছে তার কাছে তার পরবর্তী বিবাহের ব্যাপারে যোগাযোগ করার জন্য। তো সেটা সেই ব্যাপারে সে তাকে সঙ্গে কিছু কথা বলছে। তা এই পোয়েমটা হচ্ছে সম্পূর্ণ একটা ড্রামাটিক মনোলগ, মানে যেখানে দেখা যাচ্ছে যে ডিউক একাই কথা বলে গেছে, আর যে শ্রোতা এমিসারি, যে শ্রোতা, যে একজন দূত এসেছিল, এক জমিদারের দূত এসেছিল, মানে রাজার প্রথম স্ত্রী যে ডাচেস লুক্রেজিয়া ডি মেডিসি, তিনি মারা যাওয়ার পরে রাজা যে নতুন বিবাহের করতে চলেছেন, সেই জন্য সেই বিবাহের প্রস্তাব নিয়ে একজন জমিদারের দূত এমিসারি এসেছে তার কাছে। তো তাকে তার এই মৃত স্ত্রীর মানে ডিউক পত্নী ডাচেস, তার ছবিটা দেখিয়ে, তার পেন্টিং করা ছবিটা দেখিয়ে রাজা এখানে কিছু কথা বলছে যে সে কেমন ছিল। তো সেই ব্যাপারটা দেখা যাচ্ছে যে রাজা বলছে, কিন্তু এমিসারি যে দূত এসছে সে কোনো কথা বলছে না। তার মানে এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, মানে একজনই কথা বলে যাবে আর শ্রোতা যে সে শুনেই যাবে, সে কিন্তু কোনো মন্তব্য করবে না। এই ড্রামাটিক মনোলগে দেখা যাচ্ছে কি, রাজা বলছে, দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। ওই দেখো দেয়ালের উপরে আমার শেষ পত্নীর ছবিটা আঁকা রয়েছে। এখানে রাজার সম্বন্ধে একটু বলে রাখি, রাজা ছিল প্রচন্ড ঈর্ষাপরায়ণ, স্বার্থপর, অ্যাগ্রেসিভ মনোভাব, মানে সমস্ত কিছু দখলদারি, মানে একটা ডমিনেন্ট পাওয়ার, সব কিছুকে দাবিয়ে রাখবো এরকম একটা ভাব। আর একটু ছন্দপ্রবণ ছিলেন। তো সেখানে থেকে দেখা যাচ্ছে যে রাজা যখন ওই এমিসারিকে, ওই দূতকে, জমিদারের দূত যে তার কাছে রাজার সঙ্গে নতুন বিয়ের সম্বন্ধ নিয়ে, মানে জমিদারের মেয়ের সঙ্গে বিবাহ হবে, এই সম্বন্ধটা নিয়ে এসেছে, তখন তাকে দেখাচ্ছে, দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। দেয়ালের উপরে দেখো ওই আমার শেষ পত্নী ছবিটা আঁকা রয়েছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালিভ, দেখে মনে হচ্ছে যে সে যেন একদম জীবন্ত, মানে ছবিটা এত ভালো করেই আঁকা হয়েছে যে তাহলে তাকে যেন জীবন্ত লাগছে। আই কল দ্যাট পিস অফ ওয়ান্ডার, এটা হচ্ছে একটা বিস্ময়কর কাজ বা বিস্ময়কর কাজের প্রতীক হিসাবে আমি এটাকে বলতে পারি। নাও এটাকে আমি এখন বলি, ফ্রা প্যান্ডেল অফ হ্যান্ডস ওয়ার্ড বিজলি ইন এ ডে। ফ্রা প্যান্ডেল হচ্ছে একজন চিত্রশিল্পী, একজন সাধু মন্ক ছিলেন। এই সাধুকে দিয়ে চিত্রশিল্পী, তিনি চিত্রশিল্পীও ছিলেন একধারে, তার হাতের কাজ ছিল খুব ভালো। তিনি একদিনে এই রানী লুক্রেজিয়া ডি মেডিসির ছবিটা একদিনে তিনি এঁকে ফেলেছিলেন। ফ্রা প্যান্ডেলভ, তার নাম হচ্ছে ফ্রা প্যান্ডেলভ, সেই শিল্পের নাম হচ্ছে, চিত্রশিল্পীর নাম হচ্ছে ফ্রা প্যান্ডেলভ। তো ফ্রা প্যান্ডেলভ কি করেছিল, একদিনে এই ডাচেসের ছবিটা এঁকে ফেলেছিল। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ড, ওই দেখো সে দাঁড়িয়ে আছে। তাহলে এমিসারিকে বলছে, ওই যে ছবিটা এঁকেছিল একদিনের মধ্যে ফ্রা প্যান্ডেলভ, দেখো ছবিটা ওখানে দাঁড়িয়ে আছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক আপ হার,
তুমি কি এখন বসবে আর তার দিকে তাকাবে, দেখবে তাকে? আই সেড, ফাপ অ্যান্ড লাভ বাই ডিজাইন, ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেন্স। পিকচার কাউন্টেন্স মানে হচ্ছে তার মুখের ভাষাটা। মানে আমি বলেছিলাম ফ্রাপ অ্যান্ডেলকে বলেছিলাম যে ছবিটা এমনভাবেই আঁকতে যাতে তোমার মতো আগন্তুকরা তার মুখের ভাষাটা, মুখের এই অবয়বটা বুঝতে না পারে। এই যে নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেন্স, মানে মুখের ভাষাটা সে বুঝতে পারবে না তোমার মতন আগন্তুকরা। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ আর্নেস্ট গ্ল্যান্স, তার এই আন্তরিক চাহনির যে গভীরতা এবং আবেগ, এটা তোমার মতো আগন্তুকরা কিন্তু বুঝতে পারবে না। বাট টু মাইসেলফ দে টার্ন, কিন্তু তারা আমার দিকেই ঘুরে প্রশ্ন করতো, সিন্স নন পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, কারণ আমি ছাড়া এই পর্দাটা, মানে এই ছবিটার উপরে যে একটা পর্দা ছিল, এই পর্দাটা কেউ সরাতে পারে না, একমাত্র আমি তোমার জন্য খুলে দিয়েছি। তো বলছি যে বাট টু মাইসেলফ দে টার্ন, মানে তারা আগেও, তুমি প্রথম নয়, তারা আগেও কিছু লোক আমাকে প্রশ্ন করেছে, যদি তারা সাহস পেত, দেখো এখানে লেখা আছে, অ্যান্ড সিম দে উড আস্ক মি, এবং মনে হতো, রাজা কিন্তু এটা ভাবছে, তারা প্রশ্ন করছে, সিম দে উড আস্ক মি ইফ দে ডাস্ট, মানে যদি তাদের সাহস হতো তাহলে আমাকে হয়তো প্রশ্নই করে বসতো, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এত সুন্দর একটা চকিত চাহনি, এত সুন্দর একটা রানী যে চাহনি, এটা কিভাবে সম্ভব হলো? ইফ দে ডাস্ট কথাটার মানে হচ্ছে যদি তারা সাহস পেত। এই কথা থেকে রাজার একটা ডমিনেন্ট ভাব, মানে রাজা যে একটা স্বেচ্ছাচারী এবং সবাইকে দাবিয়ে রাখার মনোভাব, এটাই প্রকাশ পাচ্ছে। মানে যদি তারা সাহস পেত, মানে হয়তো তারা সাহসই পাবে না, এরকম একটা ব্যাপার। যদি তারা সাহস পেত তাহলে আমাকে জিজ্ঞেস করতো যে এটা কি করে, এই চকিত চাহনি, এত সুন্দর দৃষ্টিভঙ্গি কিভাবে সম্ভব হলো? নট দ্য ফার্স্ট আর ইউ হিম, সরি, দ্য ডাস্ট, হাউ সাচ এ গ্ল্যান্স কেম হিয়ার, নট দ্য ফার্স্ট আর ইউ টু হিম অ্যান্ড আস্ক দাস, তুমি প্রথম নও যে আমাকে এই প্রশ্ন করছো। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ড প্রেজেন্স অনলি, এটা তার স্বামীর উপস্থিতিতেই শুধুমাত্র নয়। কল দ্য স্পট অফ জয় ইন্টু ডাচেস চিক, এটা বলা হয়েছে যে এই রানীর গালেতেই সবসময় একটা আনন্দের ছোপ লেগে থাকতো। পারহাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, হয়তো ফ্রা প্যান্ডলফ কোনোদিন হয়তো বলে থাকতে পারে, মাই ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, তার এই ঢিলা আবরণটা, মানে এই চাদর, একটা চাদর গায়ে দিয়ে আছে, সেইটা তার কবজি পর্যন্ত ঝুলে গেছে, মানে কবজি পর্যন্ত ছুঁয়ে গেছে। অথবা প্যান্ডল বলতে পারে এটা যে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস পেইন্ট হাফ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, মানে অর্ধ রক্তিম আভা যা তার গলাতেই মিলিয়ে যায়, এটা কখনোই রং করে সেটা কখনোই সম্পূর্ণতা আনা যেতে পারে না, মানে রঙের দ্বারা তার এই ভাবমূর্তিটা সম্পূর্ণ ফুটিয়ে তোলা সম্ভব নয়। মানে এখানে বলতে চাইছে যে অর্ধরক্তিম আভা, এই যে বলছে হাফ প্লাস, অর্ধরক্তিম আভা কেন বলছে, ফেন্ট হয়ে গেছে, আবঝা হয়ে গেছে, এই অর্ধরক্তিম আভাটা যা তার গলাতেই মিলিয়ে যায়, দ্যাট ডাইজ অ্যালং আর থ্রোট, গলাতেই মিলিয়ে যায়, এইরকম একটা ছবি সুন্দরভাবে নিপুণভাবে ফুটিয়ে তোলা কখনোই রং দ্বারা সম্ভব নয়। এই কথাটা হয়তো প্যান্ডলফ বলে থাকতে পারে। সাচ স্টাফ, এরকম একটা জিনিস, ওয়াচ কাট সি থট অ্যান্ড কজ এনাফ, সে ভেবেছিল যে এটা একটা সৌজন্যতার জন্যই হয়তো সম্ভব, আন্তরিক চাহনি, এটা হয়তো একটা সৌজন্যতার জন্যই সম্ভব। এরকম দেখো, হাফ প্লাস এটা বলে দিয়েছি আমি এখানটা রক্তিমভাটা। তারপরে বলছি কলিং আপ দ্যাট স্পট অফ দ্য জয় অ্যান্ড হেড, অ্যান্ড এখানে বলছে হাফ প্লাস দ্যাট ডাইজ অ্যালং আর থ্রোট, এটা বলেছি আমি। হোয়াট কার্টসি সি থট দ্যাট কজ এনাফ ফর কলিং আপ দ্য স্পট অফ জয়, মানে বলছে এটা সৌজন্যতামূলকভাবে দেখা যাচ্ছে যে সেটার কারণ হয়ে দাঁড়াচ্ছে ফর কলিং আপ দ্য স্পট অফ জয়, আনন্দের ছোঁয়াটাকে ডেকে আনছে তার সৌজন্যতা। হি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল বটে। হাউ শ্যাল আই সে, আমি তোমাকে কি করে বোঝাবো, মানে সে একটা এমনই হৃদয়ের মহিষী ছিল,
মহিষী ছিল, মানে মহান একজন মহিলা ছিল, যে তা আমি তোমাকে কি করে বোঝাবো, টু সুন মেড গ্ল্যাড, খুব তাড়াতাড়ি সে আনন্দ পেয়ে যেত, টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি অভিভূত হয়ে যেত, সি লাইট হোয়াট এভার সি লুকড অন, সে পছন্দ করতো যে যা কিছু দেখতো সেটাই তার ভালো লেগে যেত, হি লুকস ওয়েন্ট এভরিওয়ার, সে সব দিকে তাকাতো, সব দিকে তার দৃষ্টিভঙ্গি ছিল, স্যার ইট ওয়াজ অল ওয়ান, এটাই ছিল তার সব কিছু, মানে সব কিছু দেখতো, সব কিছু তার ভালো লাগতো, একটুতেই সে খুশি হয়ে যেত, যেগুলো রাজার একদম বিরক্তের কারণ ছিল, রাজা এগুলো কিন্তু একদমই পছন্দ করতো না, কারণ রাজা ছিল খুব দাম্ভিক এবং একটা স্বেচ্ছাচারী, আর তার একটা সন্দেহপ্রবণ মনোভাবও ছিল, সেই জন্য রানীর যে এই সরলতা মন, এই মনটাকে সে কখনো সহজভাবে রাজা মেনে নিতে পারেনি। বলছে তারপর দেখো, মাই ফেভার অ্যাট আর ব্রেস্ট, আমার সবচেয়ে মূল্যবান উপহার তো তার বুকেই রয়েছে, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য বোক অফ চেরিস সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ডস ফর হার, মানে পশ্চিম দিকে সূর্যাস্ত যখন চলে যাচ্ছে তার যে আলো, আর কোনো কোনো নির্বোধ লোক যখন ফলের বাগান থেকে একটা চেরি গাছের ডাল এনেও তাকে ভেঙে দিত। আর কি বলছে দেখো, দ্য হোয়াইট মিউল সি রোড রাউন্ড দ্য টেরাস, মানে আমাদের চাতালে সে একটা সাদা খচ্চর, খচ্চর হচ্ছে গাধা ঘোড়ার মিশ্রণে একটা জন্তু, তার পিঠে চড়ে সে চাতালে ঘুরে বেড়াতো, অল অ্যান্ড ইচ উড ড্র হিম আর অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, এগুলো সব কিছুই তার কাছে ছিল প্রশংসনীয়, মানে সে যে খচ্চরের পিঠে চড়ে একটা টেরাসে ঘুরে বেড়াতো, পশ্চিম দিকে সূর্যের আভা দেখা দিত, মিলিয়ে যাচ্ছে দের আলোটা, তারপরে কোনো একটা নির্বোধ লোক হয়তো তাকে ফলের বাগান থেকে একটা চেরি গাছের ডাল এনে ভেঙে দিচ্ছে, সব কিছুই তার কাছে ছিল প্রশংসনীয়, সব লোকেরাই তার কাছে প্রশংসনীয় ছিল, সে কি করতো, তাদের দেখে হাসতো, অর ব্লাস, অথবা লজ্জা পেত, অ্যাটলিস্ট লজ্জা পেত, সে থ্যাংক মেন, সে মানুষদের ধন্যবাদ জানাতো, গুড, ভালো কথা, সে মানুষদের ধন্যবাদ জানাতো, বাট থ্যাংক সামহাউ, কোনো কিছুকেই কোনো কিছুকেই ধন্যবাদ জানানো, এটা কি করে সম্ভব, আই নো নট হাউ, এটা আমি জানি না কিভাবে সম্ভব, মানে রানী কোনো কিছুতেই সব কিছুতেই হাসি মুখে মেনে নিত, সব কিছুকেই প্রশংসা করতো, সব কিছুকেই ভালোভাবে নিত, তার এই সরলতাটাকে রাজা কখনো মেনে নিতে পারেনি। বলছে বাট থ্যাংক সামহাউ, মানে কোনো কিছুকেই ধন্যবাদ, সব কিছুকেই ধন্যবাদ জানানো, আই নো নট নাও, আমি জানি না এটা কিভাবে সম্ভব, অ্যাজ ইফ সি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 ইয়ার্স ওল্ড নেম, আমার 900 বছরের যে ঐতিহ্যবাহী পদবী সেটাকেও সে গুলিয়ে ফেলতো, মানে মিলিয়ে ফেলতো এই সাধারণ সাধারণ তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে, উইথ এনি বডিজ গিফট, মানে যে কেউ একটা সাধারণ উপহার দিল সেইটার সঙ্গে আমার 900 বছরের ঐতিহ্যবাহী পুরনো পদবীর যে একটা মর্যাদা সেটাকেও সে গুলিয়ে ফেলতো, মানে একইভাবে দেখতো। ফুড স্টপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিং, এই ধরনের তুচ্ছ তুচ্ছ ব্যাপারে কে মাথা নত করবে, এটা দোষী হবে, বলছে কে মাথা নত করবে, ইভিন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যদি তোমার, মানে এমিসারিকে বলছে, দুধকে বলছে, যদি তোমার কথা বলার পারদর্শিতা থাকে, হুইচ আই হ্যাভ নট, যেটা তো আমার তো নেই ভাই, তোমার যদি থাকে, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান অ্যান্ড সে, তাহলে তুমি ইচ্ছা করে তাকে তুমি পরিষ্কারভাবে জানতে চাইবে, অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি, যে তোমার এটা করো না, ওটা করো না, এইভাবে এগুলো আমাকে বারবার বলাটা আমার কাছে খুব বিরক্তের ব্যাপার, হিয়ার ইউ মিস অর এক্সিড টু মার্ক, সেখানে দেখা যাচ্ছে যে তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো, অ্যান্ড ইফ সি লেট হারসেল বি লেসেন্ট সো, যদি সে এরকমভাবেই শিক্ষা পেত যে মেনে নিচ্ছে সব কিছু ঠিক আছে, যদি সে মেনে নিতে পারতো, অর নট প্লেনলি ইয়েট হার উইটস টু ইয়োর্স, যদি সব কিছুই সে তোমার ঘাড়ে অজুহাত চাপিয়ে দিত, বোঝা চাপিয়ে দিত, মানে বলতে চাইছে যে সব কিছুই, মানে সে যেন সব কিছুই সে ভালোভাবে নিচ্ছে, কোনোটাই সে তার কাছে অপ্রশংসার কোনো কারণ নেই, সেই জন্য সব কিছুই বোঝা তোমার ঘাড়ে চাপিয়ে দিত কোনো কিছু জিজ্ঞাসা করলে। আর কি বলছে, ফোরসোথ দ্য মেড এক্সকিউজ, অথবা সে ক্ষমা চাইতো, যদি সে ক্ষমা চাইতো বা সব কিছু মেনে নিত বা সব কিছু তোমার ঘাড়ে বোঝা না চাপিয়ে দিত, তাহলে কি হতো, তাহলে মেনে নেওয়া যেত যে ঠিক আছে, তার কাছে মাথা নত করা যায়, তাকে বলা যায়, কিন্তু নেভার ইভিন দেন উড বি সাম স্টুপিং,
তাহলেও তো মাথা নত করা যেত। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ। কিন্তু এখন আমি ভাবছি যে কখনোই আর মাথা নত করা তার কাছে যাবে না। ও স্যার, শি স্মাইল, সে হাসতো নিঃসন্দেহে, নো ডাউট। হোয়েন এভার আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে যেতাম সে নিঃসন্দেহে হাসতো। বাট হু পাস্ট বাই উইদাউট মাচ দ্য সেম স্মাইল? বাট কিন্তু যখনই কোনো কেউ যেত তখনও একই রকমভাবে হাসি আসতো। এটা রাজার পছন্দ নয়। রাজা ভাবতো যে শুধুমাত্র তাকেই গুরুত্ব দেবে, আর কোনো লোককে নয়। যে কোনো লোক যা যেত তাকে দেখেই সে হাসতো, মিষ্টি হাসি হাসতো। এটা রাজার একদমই পছন্দ নয়। তারপরে বলছে দিস গ্রিউ, তার এই হাসি, তার এই সচ্ছল সরলতা, এটা বাড়তেই লাগলো। আই গ্রেভ কমেন্টস দ্যাট অল স্মাইল স্টুপ টুগেদার, অল মাইল স্টপ টুগেদার, মানে আমি তাই আদেশ দিলাম যে সমস্ত হাসিকে চিরতরে বন্ধ করে দিতে হবে, মানে তাকে খুন করে দিতে হবে, তার তার মৃত্যু ঘটাতে হবে। দেয়ার সি স্ট্যান্ডস, ওই দেখো সে দাঁড়িয়ে আছে, তার মানে তাকে খুন করা হয়েছে। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালিভ, মনে হচ্ছে যেন এখনো জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এতগুলো কথা এমিসারিকে বললো, এমিসারি কিন্তু চুপ করে শুনছে। সেই জন্যই এটা ড্রামাটিক মনোলগ। একজনই কথা বলে যাচ্ছে, শ্রোতাকে চুপ করে শুনবে। তারপরে দেখো আবার বলছে, তারপরে দেখো এই প্রসঙ্গটা, সে তার শেষ রানী যে মারা গেছে লুক্রেজিয়া ডি মেডিসি সম্বন্ধে সে কথা বললো তার এমিসারিকে। এবারে একটু অন্য প্রসঙ্গে আসছে দেখো। উইল ইট প্লিজ, উইল নট প্লিজ ইউ রাইস, এখন কি তুমি আবার উঠবে? উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা নিচে যে সমস্ত লোকজন অপেক্ষা করছে, মানে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে এসছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। উই উইল মিট দ্য কোম্পানি বিলো। দেন আই রিপিট দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন ম্যানিফিকেন্স, আমি আবার বলছি যে তোমার যে প্রভু, মানে জমিদারে, তুমি যে জমিদারের মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসছো, সেই জমিদারের দানশীলতার কথা আমি জানি। is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed, মানে আমি যতই দান মানে প্রণ নেবো না বলি, তিনি কিন্তু দিয়েই ছাড়বেন। মানে রাজার দেখো মুখে বলছে নেবো না, কিন্তু তার প্রণ নেওয়ার ইচ্ছা 16 আনা আছে। এই জন্য বলছে ইন অ্যাম্পেল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, মানে আমি যদি ডাউরির কথা নাও বলে থাকি তাহলেও তিনি এটা প্রত্যাখ্যান আমাকে করবেন না, প্রণ না দিয়ে তিনি ছাড়বেন না, কারণ তিনি হচ্ছেন একজন দানশীল জমিদার। দো হিজ ফেয়ার ডটার সেলফ আই অ্যাভোর্ড, যদিও আমি দাবি করছি যে আমি ঘোষণা করছি তার সুন্দরী মেয়েটাই আমার দরকার। অ্যাট স্টার্টিং, যেটা আমি প্রথমেই বলেছিলাম, ইজ মাই অবজেক্ট, এটাই আমার লক্ষ্য। আমার লক্ষ্য হলো তার সুন্দরী মেয়েকে বিয়ে করা, তার দান নয়। কিন্তু ঘুরিয়েছে বলে দিতে চাইছে যে সে এতটা দানশীল রাজার আমি নিশ্চয়ই জানি, আমি জানি নিশ্চয়ই তিনি আমাকে ফোন না দিয়ে তিনি ছাড়বেন না। নে উই উইল গো টুগেদার ডাউন, চলো না আমরা এবার তাহলে নিচে যাই। স্যার মহাশয় চলো আমরা নিচে যাই। নোটিস নেপচুন, স্যার নোটিস নেপচুন, ওই নোটিস নেপচুন মানে হচ্ছে নেপচুনকে দেখো, নেপচুনের একটা মূর্তি রয়েছে দেখো। দো ট্যামিং এ সি হর্স, একটা সমুদ্র ঘোড়াকে সে পালন করছে, মানে বসে আনছে। থট এ র্যারিটি, এটা একটা দুর্লভ জিনিস। হুইচ ক্লস অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ইন্সবার্গের ক্লস আমাকে ব্রোঞ্জের তৈরি, এই ব্রোঞ্জের কাস্টিং করা এই মূর্তিটা আমাকে দিয়েছিল। এখানে রাজা বলতে চাইছে দেখো, এই যে এখানে একটা বলতে চাইছে যে নেপচুন যে সি হর্স মানে অশ্ব ঘোড়াটাকে, সমুদ্র ঘোড়াটাকে সে কি করছে, যে ট্যামিং করছে মানে বস করছে। মানে রাজা এর মধ্যে দিয়ে বলতে চেয়েছে আমি তো আমার পত্নী ডাচেসকে, লুক্রেজিয়া ডি মেডিসিকে বস করতে পারলাম না, কিন্তু যে মেয়েকে আমি বিয়ে করতে চলেছি তাকে যেন, সে যেন আমার অবশ্যই আমার বসে থাকে। এইটার জন্যই বলতে চাইছে যে যে ট্যামিং এ সি হর্স, যেমনভাবে নেপচুন কি করেছিল, একটা অশ্বারোহী, ওই সমুদ্রের অশ্বারোহী, সমুদ্রের একটা ঘোড়াকে সে বস করেছিল, সেরকম আমিও, যে আমি যাকে বিবাহ করব তাকে আমার বসে রাখতে চাইবো। মানে রাজা, এখানে রাজার কি প্রমাণ পাওয়া যাচ্ছে, চরিত্রের কি পরিচয় পাওয়া যাচ্ছে, রাজা প্রচন্ড রকম ভাবে স্বেচ্ছাচারী, সন্দেহপ্রবণ এবং ডমিনেন্ট স্বভাবে, মানে সবাইকে দাবিয়ে রাখার মতো একটা প্রবণতা আর অ্যাগ্রেসিভ মনোভাব, তার সমস্ত কিছু লুটে নেওয়া, সমস্ত কিছু নিয়ে নেওয়া, লোভী, গ্রিডি লোক, লোভী ছিল, এই সব কিছু তার প্রকাশ পাচ্ছে। তো এই পোয়েট্রিটা আমি পড়ালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং স্টুডেন্ট অফ ক্লাস 11। তোমরা আশা করি বুঝতে পেরেছো
পোয়েমটা একটা খুব ইন্টারেস্টিং পোয়েম। এরপরে আমি স্টিল আই রাইস পড়াবো, কিন্তু তার আগে বলে রাখি এই পোয়েটটির সমস্ত প্রশ্ন, যত রকমের শর্ট এসে কিউ হয়, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, তোমাদের এবারে 2 নম্বরের দুটো কোশ্চেন থাকবে শর্ট অ্যান্সার টাইপ, আর লং অ্যান্সার টাইপের 6 নম্বরের একটা কোশ্চেন থাকবে। সমস্ত কিছুই আমি লিখিয়ে পিডিএফ দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, লেখা পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ করা প্রিন্ট করা পিডিএফ দিয়ে দেবো। তোমরা সেগুলো থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা আরো বেশি করে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। এখানে আমার ভিডিওটা শেষ করলাম।